প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় পর্ব আলোচনায় যাওয়ার আগে আমরা প্রথম পর্বে কি কি পড়েছি সেটা একটু দেখে নিই। প্রথম পর্বে দেখা যাচ্ছে যে বারুণী উৎসবের দিন গঙ্গার ধারে খুবই ভিড় এবং সেই ভিড়ের মধ্যে বিষ্ণুচরণ ধর নামে এক ব্যক্তি ম্যাসাজ করাচ্ছে এবং গঙ্গার ধারে বসে সে ম্যাসাজ করাচ্ছে এবং সে হলো 3 মন দেহের অধিকারী, শরীরের অধিকারী। এবং সেই বিষ্ণুচরণ ধরের মাসাজ করার যে অদ্ভুত ভঙ্গি, সেই ভঙ্গি দেখে একটা লোক খুব খুব করে হাসছিল। সেই লোকটা তখন তাকে হিপো, হাতি ইত্যাদি নানা রকম কথা বলে বিষ্ণুচরণ ধরকে অত্যন্ত বিরক্ত করে তুলেছিল। তার পরবর্তীকালে সে এক গায়ের জোরের প্রতিযোগিতা হয়েছিল লোকটার সঙ্গে বিষ্ণুচরণের, এবং বিষ্ণুচরণ তার কাছে তখন হেরে গিয়েছিল। তখন লোকটি তাকে উপদেশ দিয়েছিল যে মনের জোরই হচ্ছে সব, এবং মনের জোরে ইচ্ছা শক্তি দিয়ে সমস্ত রকম প্রতিকূলতাকে অতিক্রম করা যায়। মনের অদম্য ইচ্ছা দিয়ে সমস্ত বাধাকেই অতিক্রম করা যায়। তাই বলছে যে শুধু শরীর গঠন করলে হবে না, মনটাকেও তৈরি করতে হবে। এই রকম এর পরবর্তীকালে দেখা যায় গঙ্গার ধার থেকে চিৎকার ভেসে আসলো, কোনি কোনি বলে চিৎকার ভেসে আসে এবং লোকটি তখন গঙ্গার দিকে তাকায়। এই পর্যন্ত হয়েছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে যাবার আগে আমার যেটা বক্তব্য সেটা হলো আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলে যাই দ্বিতীয় পর্বে। গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে। 3 জন সাঁতরাচ্ছে সেটাকে পাওয়ার জন্য। কোমর জলে দাঁড়িয়ে 2-3টি বছর 14-15 ছেলে জল থাবড়ে হইচই করে ওদের তাতিয়ে তুলেছে। সমানে সমানে ওরা যাচ্ছে। মাথা 3টে দুধারে নাড়াতে নাড়াতে কোনুই না ভেঙে সোজা হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে তাড়া করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা আম গঙ্গার জলে ভেসে যাচ্ছে এবং সেই আমের পেছনে 2-3 জন আমটাকে ধরবার জন্য সাঁতার কাটছে, এবং সেই সাঁতারের যে ভঙ্গি তার বর্ণনা দিয়েছেন লেখক। কিরম ভাবে তারা যাচ্ছে না, মাথা 3টে, মানে 3 জনের মাথা 3টে দুধারে নাড়াতে নাড়াতে যাচ্ছে। হাতের কনুইটা না ভেঙে সোজা একেবারে বৈঠার মতো তারা এই হাতটাকে ব্যবহার করছে। বৈঠা জানো যে নৌকার যে হাল সেটাকে বৈঠা বলা হয়, এবং সেই বৈঠার মতনই তারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আর বাকিরা 14-15 বছরের ছেলেরা তা হইচই করে তাদের তাতিয়ে তুলছে। হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করলো। ওই 3 জনের মধ্যে একজন এগিয়ে যেতে শুরু করলো, অন্য 2 জনকে পিছনে ফেলে। তখনই চিৎকার উঠল, কোনি কোনি। পিছিয়ে পড়া 2 জনই গতি বাড়ালো। তো একজন যখন এগিয়ে গেল তখন কোনি কোনি করে যারা সেই তাতিয়ে যাচ্ছিল তারা কোনি কোনি করে চিৎকার করলো। তখন আবার পেছনের 2 জন তখন বুঝতে পারলো যে একজন এগিয়ে গেছে, তখন ওরাও পেছনের 2 জনও তাড়াতাড়ি করে এগোতে লাগলো। আমটা প্রায় প্রথম ছেলেটির মুঠোয় এসে গেছে। হঠাৎ সে থমকে গেল, হাত ছুঁড়ছে কিন্তু এগোলো না। বার 2 তার মাথাটা জলে ডুবলো। মানে সেই একটা ছেলের হাতে প্রায় এসে গেছে আমটা, তখন সে দেখলো যে সে আর এগোতে পারছে না সাঁতার কেটে, এবং কেন না তার মাথাটা জলের মধ্যে ডুবে যাচ্ছে আর হাত ছুঁড়ছে কিন্তু এগোতে পারছে না। তারপরে সে রাগে চিৎকার করে ঘুরে গিয়ে একটা লাঠি ছুড়লো। ততক্ষণে পেছন থেকে একজন ওকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে। তাহলে ওই ছেলেটাই আমটা ধরতো প্রথম যে এসেছিল, কিন্তু পরের ছেলেটা এগিয়ে গিয়ে আমটাকে ধরে নিল।
পা টেনে ধরেছিস? বিষ্ণুধর পা টেনে ধরেছিল। বিষ্ণুধর বলল। লোকটি হেসে চশমাটি খুলে ঝোলায় রাখলো। তা বিষ্ণুধর তখন বলল যে পা টেনে ওর ধরেছিল। লোকটি তখন ওই যে লোকটার মানে নাম বা পরিচয় এখনো পর্যন্ত আমরা পাইনি, সেই লোকটা তখন চশমাটা খুলে নিজের ঝোলায় রাখলো হেসে। ঘাটের বাইরের দিকে সেখানে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে এসে লোকটি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। চশমা ছাড়া মনে হচ্ছে লোকটি যেন অন্ধ, মানে লোকটার চোখে এতই হাই পাওয়ারের চশমা যে চশমাটাকে সে উড়িয়া ব্রাহ্মণের কাছে জমা রেখে এসেছে, দিয়ে যেন অন্ধ হয়ে গেছে, মানে ভালো মতো সে আর দেখতেই পাচ্ছে না। জলের কিনারে কাদার উপরে তখন মারামারি হচ্ছে একজনের সঙ্গে দুজন। তখন জলের ধারে মারামারি শুরু হয়েছে, একজনের সঙ্গে দুজন মারামারি করছে, কাদা ছিট করছে, লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে করতে সরে গেল। দু তিনটে ছেলে ওদের চারপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিয়ে যাচ্ছে। তাহলে দু তিনটে ছেলে, ওরা তিনজন মারামারি করছে আর বাকিরা উৎসাহ দিচ্ছে। ঠিক হ্যাঁ, চালা, আরো জোরে। পা থেকে মাথার চুল কাদায় ল্যাপা কঞ্চির মতো সরু চেহারাটা তার লম্বা হাত দুটো এলোপাথারি ডাইনে বায়ে ঘোরাচ্ছে। অন্য দুজন সে বিপজ্জনক বৃত্তের বাইরে কুঁজো হয়ে তাক খুঁজছে। তাহলে একজন কি করছে, মানে যার উপরে দুজন অ্যাটাক করেছে তা সে কি করছে, পা থেকে মাথায় চুল কাদায় লেপে গেছে, মানে তার সর্বাঙ্গে কাদা লেপে গেছে। আর কঞ্চির মতো, বাঁশের যেরকম কঞ্চি হয় সরু, সেই রকম তার দেহ, এবং তার লম্বা হাত দুটো এলোপাথারি ডাইনে বায়ে ঘোরাচ্ছে। ডাইনে বায়ে এভাবে মানে যখন মারামারি করছে ঘুরিয়ে আর কি। আর অন্য দুজন কি করছে না, বিপজ্জনক বৃত্তের বাইরে কুঁজো হয়ে তাক খুঁজছে। অন্যরা কিভাবে ওকে মানে পরাজিত করা যায় সেই সুযোগ খুঁজছে। ফাইট কোনি ফাইট, চালিয়ে যা বক্সিং। অন্যরা যারা তাকে উৎসাহ দিচ্ছিল পাশাপাশি থেকে, তারা বলছে এই বক্সিং চালিয়ে যায়। এই যে ফাইট কোনি ফাইট, এটাই কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে এই উপন্যাসের মধ্যে কোনির জীবনের মূল মন্ত্র হয়ে উঠেছে। শুধু যে এই ছেলেগুলোর সঙ্গে বক্সিং এ জেতা তা নয়, পরবর্তীকালে ফাইট করে কোনি কিভাবে নানা রকম প্রতিকূলতা, নানা রকম সমস্যা সবকিছুকে অতিক্রম করছে, এবং তার যে ট্রেনার, তার সাঁতারের প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ, তারও যে কিভাবে সেও সমস্ত প্রতিকূলতা অতিক্রম করেছে ফাইট করার মাধ্যমে, সেটাই আমরা দেখতে পাবো। তাই এইটাই কোনির জীবনের মূল মন্ত্র হয়ে উঠেছিল। দুজনের একজন পেছন থেকে ঝাঁপিয়ে পড়লো ওর উপরে, পড়ে গেল দুজনে। হ্যাঁ, তাহলে একজন ঝাঁপিয়ে পড়লো, দুজনে পড়ে গেল। এই ভাদু, চুল টানবি না কোনির, তাহলে কিন্তু আমরা আর চুপ করে থাকবো না। তাহলে বাইরে থেকে যারা ওকে উৎসাহ দিচ্ছিল, তাদের মধ্যে একজন বলল ভাদুকে যে তুই কিন্তু কোনির চুল ধরে টানবি না, তাহলে কিন্তু আমরা আর চুপ থাকবো না, আমরাও তোদের সঙ্গে তাহলে এই লড়াই করব। কোনির পিঠের ওপর বসা ভাদু চুল ছেড়ে দিয়ে দু হাতে কোনির মাথা ধরে কাদায় মুখটা ঘষে দেওয়ার চেষ্টা করতে লাগলো। কোনি পা ছুড়ল। তাহলে কোনির মাথাটা ধরে কাদায় মুখটা ঘষে দেওয়ার চেষ্টা করলো। কোমরে চার দিয়ে ওঠবার চেষ্টা করলো। তখন কোনি কি করলো না, তারপরে ঝটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে এসে কামড়ে ধরলো দুটো আঙুল। তাহলে কোমরের ওপরে চাপ দিয়ে কোনি তখন মানে উঠবার চেষ্টা করলো, দিয়ে ঝটকা দিয়ে ভাদুর হাতটাকে টেনে ধরে দুটো আঙ্গুল কামড়ে দিল। চিৎকার করে ভাদু লাফিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে কোনি উঠে দাঁড়িয়ে ভাদুর উপরে ঝাঁপিয়ে পড়লো। মানে যেটা বক্সিং এ হয় সেইটাই আর কি, যে ভাদুকে যখন কামড়ে দিয়েছে, ভাদু তখন চিৎকার করেছে, সেই সুযোগে কোনি তখন লাফিয়ে উঠে ভাদুর উপরে ঝাঁপিয়ে পড়েছে। দু হাতে 10টা আঙুল ঈগলের নখের মতো বেঁকিয়ে চিৎ করে পড়া ভাদুর চোখের সামনে কোনি এগিয়ে আনতেই দুটো ছেলে ওকে ঠেলে সরিয়ে জানলো। তাহলে মানে ভাদুর চোখের কাছে কি হলো, দু হাতে 10টা আঙুল ঈগলের নখের মতো বেরিয়ে
চিৎ করে পড়া ভাদুর চোখের সামনে কোনি নিয়ে, মানে 2 হাত দিয়ে ওর চোখের দিকে এগিয়ে আসছে কোনি। তখন ওরকে সবাই দুটো ছেলে ঠেলে সরিয়ে দিল। ছেড়ে দে চন্ডু, ছেড়ে হাত ছাড় কান্তি, শোধ নিয়ে ছাড়বো, আমাকে চোবানো। তাহলে ওই যে আমটা সেটা কিন্তু কোনি ধরতে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে আর একজন ছেলে এসে সে কি করেছে না, ভাদু এসে তাকে চুবিয়ে দিয়েছে। তাই বলছে আমাকে চোবানো, আমি এর প্রতিশোধ নেব। কোনির ঠোঁটের কোণে ফেনা, সামনের দাঁত হিংস্র ভাবে বেরিয়ে রয়েছে, হিল হিলে লম্বা দেহটা সামনে পেছনে দুলছে কেউটের ফনার মতো। তাহলে কোনির মধ্যে যে তেজ সেটা তার চেহারার মধ্যে প্রকাশিত হচ্ছে। এই ভাদু, ও আম কোনির বার করে দে, নয়তো সত্যি চোখ তুলে নেব কিন্তু। ভাদু ডান হাতটা চোখের সামনে ধরে দেখছিল, শিউরে উঠে বলল, রক্ত বেরোচ্ছে, দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছে। তাহলে কোনি তো ওর হাতে কামড়ে দিয়েছিল, তাই বলছে যে দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছে আর রক্ত বের হচ্ছে। কোনির হাত ছেড়ে দিয়ে কান্তি এগিয়ে এসে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢোকালো, কয়েকটা কাঁচা আম বার করে বড়টি বেছে নিয়ে কোনির দিকে ছুড়ে দিল। তাহলে কোনির হাত ছেড়ে দিয়ে কান্তি এসে ভাদুর পকেট থেকে একটা বড় আম বার করে, অনেকগুলো আম বার করলো, তার মধ্যে একটা বড় আম কোনির দিকে ছুড়ে দিল। লুফে নিয়ে কোনি কামড় বসালো এবং সঙ্গে সঙ্গে বিকৃত মুখে বলল, কি টকরে বাবা, মা গঙ্গাকে এমন আমও খেতে দেয়? আমটা জলে ছুঁড়ে দিয়ে সে মুখ থেকে ছিবড়ে ফেলতে ফেলতে ভাদুর দিকে এলো। দেখি তো কেমন গর্ত হয়েছে। খপ করে ভাদুর হাতটা ধরে সে ভ্রু কুঁচকে আঙুলটা তুলে দেখলো। তাহলে ওই আমটাকে ছুঁড়ে ফেলে দিয়ে টক আম বলে তারপরে সে আবার কি করলো না, ভাদুর হাতটা তুলে ধরে কতটা মানে গর্ত হয়েছে সেটা দেখতে গেল। ভাব কিচ্ছু হয়নি, নাম নাম জলে নাম, যেমন কাজ করেছিস তেমনই ফল পেয়েছিস। আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো? কয়েকটা ডুব দিয়ে লোকটি কোমর জলে দাঁড়িয়ে গামছা ঘষছিল পিঠে। কানে এলো পাশের এক বৃদ্ধের আপন মনে গজগজানি। তাহলে ওই লোকটা ততক্ষণে স্নান সেরে সে তখন গামছা দিয়ে পিঠ মুছছিল, তখন পাশে একটা বয়স্ক লোক গজগজ করছে, সেটা বৃদ্ধ গজগজ করছে, সেটা শুনতে পেল। জ্বালিয়ে মারে হতভাগারা, গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে হাঘরে হাবাতের দল। মা গঙ্গাকে উৎসর্গ করা আমি রাস্তায় বসে বেচবে। জুটেছে আবার এক মেয়ে মদ্দানি, বাপ মাও কিছু বলে না। তাহলে লোকটা বলছে যে এরা এই সব হতভাগারা তারা সকলে মানে ওই ছেলে মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলছে যে তারা কিভাবে করেছে, গঙ্গার পাড়টাকে নোংরা করে দিয়েছে, আর তাদের মধ্যে আবার একজন মেয়ে মদ্দানি জুটেছে। আচ্ছা, মেয়ে মদ্দানি মানে হচ্ছে মেয়ে অর্থ হচ্ছে মেয়ে, আর মদ্দা অর্থাৎ হচ্ছে পুরুষ, অর্থাৎ যে মেয়ে পুরুষের মতো আচরণ করে তাকে মেয়ে মদ্দানি বলছে। যেহেতু ও ছেলেদের সঙ্গে মারামারি করছিল সেই জন্যই ওকে বৃদ্ধটা মেয়ে মদ্দানি কোনিকে বলেছে। লোকটি আবার ডুব দিতে যাচ্ছিল, থেমে গিয়ে বৃদ্ধের দিকে তাকালো। মেয়ে মদ্দানিটা কে? কে আবার দেখতে পাননি? চোখ তো একজোড়া রয়েছে, তা বলছে যে মেয়ে মদ্দানিটা কে? লোকটা তখন ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করছে। তখন বলছে যে আপনার তো একজোড়া চোখ রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না? লোকটি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। চশমা ছাড়া ঝাপসা ভাবে দেখলো ভাদুর হাত ধরে কোনি টানাটানি করছে। কাদা মাখা কোনির মধ্য দিয়ে একবার একটি মেয়ে ফুটে ফুটে উঠছে, যেন মানে দেখে তাকে পুরোপুরি ছেলেদের মতনই সে আচরণ করছে, কিন্তু মাঝে মাঝে তাকে মেয়ে বলে মনে হচ্ছে, মানে তার কাদা মাখা চেহারার মধ্যে দিয়ে মেয়েদের একটা মানে একটা মেয়ে বলে মাঝে মাঝে তার মনে হচ্ছে। ঘাড় পর্যন্ত ছাঁটা কাদা মাখা চুল মাথায় বসে, প্যান্টে গোঁজা গেঞ্জি শরীরের সঙ্গে লেপটে দ্বিতীয় পরত চামড়া হয়ে আছে। দীর্ঘ সরু দেহ, সরু পা, সরু হাত। লোকটি ঠাউর করতে পারছে না কোনি ছেলে কি মেয়ে। তাহলে ও বুঝতেই পারছে না লোকটা যে কোনি ছেলে না মেয়ে। এমন মানে গেঞ্জি, তারপরে ছেলেদের পোশাক পরে রয়েছে, আর তার দীর্ঘ সরু দেহ, সরু পা, সরু হাত, আর তারপরে পোশাক ওই রকম, চুলগুলো ছোট ছোট করে কাটা। তা লোকটার বুঝতেই পারছে না যে কোনি ছেলে নামে। আচ্ছা,
দুটো ঢেউ পর পর লোকটিকে ধাক্কা দিল। বিষ্ণুধর জলে নেমেছে। বিষ্ণুধর তো তার বিশাল আকৃতি, সুতরাং জলে যেই নেমেছে ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। দুটো ঢেউ ধাক্কা দিচ্ছে, তা থেকে বোঝা যাচ্ছে যে বিষ্ণুধর এবার জলে নেমেছে। আচ্ছা, শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার? মানে আগের পর্বতে বলেছিল যে শরীরটাকে আপনার চাকর বানানো উচিত, আপনার নিজের ইচ্ছা শক্তি দ্বারা এই সমস্ত কাজ করতে পারবেন, সেই সমস্ত বলেছিল। তাই ওকে জিজ্ঞাসা করছে। সোজা ব্যাপার, লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন হজম করো, পাকস্থলী হজম করবে। বলবেন 5 মাইল হাঁটিয়ে নিয়ে চলো, পা জোড়া অমনি পৌঁছিয়ে দেবে। শখ হলো গাছের ডাল ধরে ঝুলবেন, হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে, এইসব আর কি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোকটা তখন তাকে বলছে, যে লোকটার নাম এখনো পর্যন্ত আমরা জানি না, সে ইয়েকে বলছে, বিষ্ণুধরকে বলছে যে আপনি যখন বলবেন যে লোহা চিবিয়ে হজম করতে, তখনই পাকস্থলী মানে তাকে হজম করে ফেলবে। আপনি যদি চান যে 5 মাইল হেঁটে যেতে, তখনই পা আপনাকে 5 মাইল পৌঁছে দেবে। আবার যদি আপনি চান যে গাছের ডাল ধরে ঝুলতে, অমনি হাত আপনাকে গাছের ডালে ঝুলিয়ে রাখবে। মানে ইচ্ছা শক্তিটাকে এমন মানে প্রবল করতে হবে যে মন মানে শরীরটা মনের পুরোপুরি কন্ট্রোলে থাকবে, এটাই বলছে আর কি। এইসব আর কি। লোকটি জল থেকে উঠে আলতো ভাবে মাটির ওপর দিয়ে হেঁটে দাঁড়িয়ে সিঁড়িতে দাঁড়ালো। ভিজে গামছাটা নিংড়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো। ঝাপসা হয়ে দেখলো পাড়ের কাছে জলে কিলবিল করছে মানুষ। এর মধ্যে কনিকে চিনে নেওয়া সম্ভব হলো না। তাহলে লোকটা সিঁড়ি দিয়ে উঠলো, আর লোকটা যেহেতু চশমা নেই সেজন্য এমনি ঝাপসা ভাবে চারিদিক দেখছে, তো কনিকে তখন আর চিনতে পারলো না। লুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে লোকটি একবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো। চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বাঁয়ে তাকালো। হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে 4টি কালো ফুটকি। তারা সিকি গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে। তাহলে এবার উনি সিঁড়ি দিয়ে উঠে সে লোকটা চশমা পরছে, এবং চশমা পরার পর দেখছে গঙ্গার মধ্যে 4টে কালো ফুটকি, অর্থাৎ ওই 4 জন সাঁতার কেটে অনেক দূর গঙ্গার এগিয়ে গেছে, অনেক দূর এগিয়ে চলে গেছে। আবার তারা সাঁতার কাটছে। লোকটি আপন মনে একবার বলল, কোনি কোনি। হ্যাঁ, তাহলে এখানে দেখছি যে লোকটার প্রতি কনির প্রতি কিন্তু লোকটা মানে এখানে আকৃষ্ট হয়েছে, তাই জন্য নিজের মনেই ওই কনির নাম বলছে। আসলে লোকটা মানে হচ্ছে একজন মানে জহুরির চোখ যাকে বলে। জহুরি যেমন কাঁচ আর সোনার তফাৎ বুঝতে পারে, কাঁচ আর হীরের তফাৎ বুঝতে পারে, প্রকৃত হীরেকে জহুরি চিনতে পারে। এই লোকটাও সেই রকম, যে এই লোকটা একজন সাঁতারের প্রশিক্ষক, এবং সে বুঝতে পেরেছে যে কোনি হচ্ছে এমন মানে তার মধ্যে একটা সম্ভাবনা রয়েছে, বিখ্যাত একজন সাঁতারু হবার সম্ভাবনা রয়েছে তার মধ্যে, সেই উদ্যম, সেই জেদ সেটা রয়েছে তার মধ্যে, একটা আগুন তিনি লক্ষ্য করেছিলেন, যার জন্য সে কনিকে তার মানে কনির প্রতি সে আকৃষ্ট হয়েছিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিজে গামছাটি পাগড়ির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা হলো। কিছুক্ষণ দেখলো, দিয়ে তারপর বাড়ির দিকে চলে গেল। মিনিট 15 পর সরু গলির মধ্যে একতলা টালির চালের একটি বাড়িতে লোকটি ঢুকলো। সদর দরজার পরই মাটির উঠোন, টেনে টুনে একটি ভলিবল কোর্ট তাতে হয়ে যায়। লঙ্কা, পেঁপে, জবা থেকে চাল কুমড়ো পর্যন্ত উঠোনটা নানান গাছে দখল করে আছে। একদিকে টিনের চালের রান্নাঘর ও কলঘর, আর একদিকে দালান ও তার পেছনে 2টি ঘর। একতলা বাড়িটি চারিদিকের উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে। উত্তর দিকের বাড়ির মালিক হলধর বর্ধন এই একতলা বাড়িটি কেনার জন্য বার দুয়েক প্রস্তাব করেছে, কিন্তু লোকটি সংসারে যার স্ত্রী এবং 2টি বেড়াল ছাড়া আর কেউ নেই, বিনীতভাবেই তা প্রত্যাখ্যান করেছে। তাহলে লোকটা যে বাড়িটায় রয়েছে সেটা একটা টিনের চালের বাড়ি, এবং বাড়ির ভেতরে মাটির উঠোন রয়েছে, অনেক গাছ রয়েছে, এবং দুপাশে বড় বড় পাকা বাড়ি, তার মাঝখানে তার বাড়িটা রয়েছে একটা ছোট্ট চালার বাড়ি, টিনের বাড়ি।
টিনের চাল এবং তার সংসারে তার স্ত্রী আর দুটো বেড়াল ছাড়া আর কেউ নেই। উত্তর দিকের বাড়ির মালিক হলধর বর্ধন তার বাড়িটাকে কিনে নিতে চেয়েছিল, বাড়িটি কেনার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু এই লোকটা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বাড়ির কলে জল আসে সামান্য। লোকটির স্ত্রীর নাম লীলাবতী, লোকটার নাম আমরা এখনো জানি না, লোকটার স্ত্রীর নাম হলো লীলাবতী। জল খরচ করাটা লীলাবতীর শখ, বেড়াল পোষার মতনই। তাহলে বেড়াল পোষা যেমন লোক, তাহলে লীলাবতীর কিছু কিছু শখ আমরা জানছি। একটা হচ্ছে মানে লীলাবতীর শখ হচ্ছে জল অতিরিক্ত খরচা করা আর বেড়াল পোষা। ফলে লোকটিকে স্নান করবার জন্য প্রায় রাস্তার টিউবওয়েলটির সাহায্য নিতে হয়। আজ সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না, তাই বহু কাল পরে সে গঙ্গা স্নানে গিয়েছিল। তাহলে অনেক দিন পরে সে গঙ্গা স্নানে গেল, কারণ যে টিউবওয়েলের জলে সে চান করতো সেই টিউবওয়েলে জল আসছিল না। লোকটি বাড়ির মধ্যে ঢুকে উঠোনে টানানো তারে ভিজে প্যান্টটা মেলেছে। তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢলঢলে প্যান্ট পরা বেঁটে হৃষ্টপুষ্ট একজন। তাহলে সে যখন জামা কাপড় শুকো দিচ্ছে, ভিজে জামা কাপড়, তখন ঘর থেকে একটা বেটে হৃষ্টপুষ্ট লোক মতো একটা ছেলে বেরিয়ে আসলো। খিদ্দা, তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি। দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল, আসছি বলে সেই যে গেছে। তাহলে লোকটার নাম আমরা জানলাম যে খিদ্দা। খিদ্দা কিন্তু তার ডাক নাম, আসল নাম হলো ক্ষিতিশ সিংহ। সে আর যে লোকটা রয়েছে সেই লোকটা এখানে বাড়ি পাহারা দিচ্ছে। কেন না, ক্ষিতিশ সিংহের বউ লীলাবতী সে দোকানে গেছে, দোকান থেকে একজন তাকে ডাকতে এসেছিল। ভেলো চটপট একটু চা বানা, বৌদি যদি এসে পড়ে। খিদ্দা অর্থাৎ ক্ষিতিশ সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল, তাহলে থাক, বরং তুই কি জন্য এসেছিস বল। তাহলে এখানে আমরা ভেলোর সঙ্গে পরিচিত হলাম। ভেলো হচ্ছে এই ক্ষিতিশ সিংহের সাকরেদ, যে কিনা মানে পরবর্তীকালে আমরা দেখব যে ক্ষিতিশ সিংহকে সে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। সারা মানে পরবর্তীকালে উপন্যাসের মধ্যে যত আমরা এগোবো তত দেখব যে ভেলোর ক্ষিতিশ সিংহের প্রতি যে নিঃস্বার্থ ভালোবাসার পরিচয় কিন্তু আমরা এখানে পাচ্ছি। ক্লাবের আজকের মিটিং এ যাবে নাকি? নিশ্চয়ই যাব। ছেলেরা খাটবে না, ডিসিপ্লিন মানবে না, জলে নেমে শুধু ইয়ার্কি ফাজলামো করবে। এইসব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষের? একজনও কি তাই নিয়ে কিছু ভাবে? আর ক্ষিতিশ সিংহই কি বলল অমনি তাই নিয়ে কাউন্সিলের মিটিং ডাকা হলো। হ্যাঁ, তাহলে বলছে যে এই ক্লাবের মিটিং এ কি তুমি যাবে, সেটা জিজ্ঞাসা করছে ভেলো। তখন ক্ষিতিশ সিংহ বলছে যে ক্লাবের যে ছেলেরা অর্থাৎ যারা সাঁতার কাটছে তারা শুধু কিছু নিয়ম ডিসিপ্লিন কিছু মানে না, তারা ঠিক মতো প্র্যাকটিসও করে না, তারা শুধু জলে নেমে ইয়ার্কি ফাজলামো করে। সেটার জন্য ক্ষিতিশ সিংহ তাদের বলেছে যে এখান থেকে চলে যেতে, বেরিয়ে যেতে এবং ক্লাব থেকে বেরিয়ে চলে যেতে, যার জন্য তাদের সকলেরই আর কি ক্ষিতিশ সিংহের প্রতি রাগ। আর ক্লাবের যে অন্যান্য সদস্য তার জন্য ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে একটা মিটিং ডেকেছে। সেজন্য তো নয়, আসলে হরিচরণ দা আর তার গ্রুপটার রাগ আছে তোমার উপরে। ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চার্জ জানিয়েছে। তাহলে ওখানে হরিচরণ বলে ক্লাবের একজন রয়েছে যে কি করছে না, সে ওই সে আর তার গ্রুপটার রাগ আছে, যার জন্য সবাই তার এগেনস্টে ক্ষিতিশ সিংহের এগেনস্টে চার্জ এনেছে। আমি তা জানি। হরিচরণের বহুদিনের ইচ্ছা চিফ ট্রেনার হওয়ার। আমাকে বলেও ছিল গত বছর। আমি বলেছিলাম, হরি, একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া আর ট্রেনিং দিয়েই তৈরি করা যায় না রে। তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয়। ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে, তার মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে। গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের প্রতি। কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে, তাকে মোটিভেট করতে হবে। এইসব তোর দ্বারা সম্ভব নয়। তুই শুধু চেঁচামেচি গালাগালি করেই খাটাতে চাস। চিফ ট্রেনার হওয়া তোর কম্য নয়। তাহলে
এই চিফ ট্রেনার হচ্ছে এই ক্ষিতিশ সিংহেরই মানে পদ, যে পদে রয়েছে ক্ষিতিশ সিংহ, এবং হরিচরণ চায় সেই চিফ ট্রেনার হওয়ার, যার জন্য একবার হরিচরণ ক্ষিতিশ সিংহকে সেই কথাটা বলেও ছিল, কিন্তু সে ক্ষিতিশ সিংহ বলেছে যে সে তো শুধু চেঁচামেচি গালাগালি করে তাদের মানে খাটাতে চায়, কিন্তু একজন চ্যাম্পিয়ন মানে সাঁতারু তৈরি করা কিন্তু সহজ কাজ নয়। শুধুমাত্র যে খাওয়া দাওয়া আর ট্রেনিং দিলেই হবে তা নয়, যে ট্রেনার তাকে মনস্তাত্ত্বিক হয়ে উঠতে হবে এবং সাঁতারুর মন বুঝে তাকে সেইভাবে মোটিভেট করতে হবে, এই সমস্ত কথাগুলো বলছে। এবং গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে, শিষ্য যেন গুরুকে শ্রদ্ধা ভক্তি করে, এরকম ভাবেই তাকে তৈরি করতে হবে। এবং কথা, কাজ, বিভিন্ন উদাহরণ ইত্যাদি দিয়ে তার মধ্যে একটা আকাঙ্ক্ষা যে আমাকে হতেই হবে একজন চ্যাম্পিয়ন হতেই হবে, এইভাবে তাকে মোটিভেট করতে হবে, তাকে সেই কাজে উৎসাহী করে তুলতে হবে। খিদ্দা, তোমার এই লেকচার দেওয়ার বদ অভ্যেসটা ছাড়ো, এক কথায় যেখানে কাজ হয় সেখানে তুমি 10 কথা বলো। হরিচরণ দাকে এত কথা বলার কি দরকার ছিল? যাগ্গে আজ তুমি মিটিং এ যেও না, ওরা ঠিক করেছে তোমাকে অপমান করবে। এটা খিদ্দাকে বারণ করছে ভেলো। করবে এই বলে ক্ষিতিশ তার পায়ে মাথা ঘষায় ব্যস্ত বিশুকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগলো। চোখ বুজে বিশু ঘরর ঘরর শুরু করলো। বিশু হচ্ছে একটা বেড়াল, যে দুটো বেড়াল পুষতো তার স্ত্রী, এবং তার মধ্যে একটা বেড়ালের নাম হচ্ছে বিশু, এবং সেই বিশুকে গলা চুলকে দিল, আর বিশু তখন আরামে ঘর ঘর করতে লাগলো। তাহলে যাবেই? নেমে যাওয়া প্যান্ট আর কণ্ঠস্বর হ্যাঁচকা দিয়ে টেনে তুললে ভেলো বলল, মানে হঠাৎ করে চেঁচিয়ে বলল আর কি। আর তার নেমে যাওয়া প্যান্টটাকেও ঠিক করলো, আর কণ্ঠস্বরও হ্যাঁচকা দিয়ে টেনে, মানে অর্থাৎ কণ্ঠস্বরটাকে জোরে দিয়ে বলল যে তাহলে যাবেই, এইভাবে জিজ্ঞাসা করলো আর কি। ক্ষিতিশ ঘরের দিকে যেতে যেতে অস্ফুটে বলল হুম। তখনই বাড়িতে ঢুকলো লীলাবতী সিংহ, অর্থাৎ ওই লোকটির বউ ঘরে ঢুকলো। অতি ছোট্ট খাট্ট, গৌরবর্ণা এবং গম্ভীর, পায়ে চটি, হাতে ছাতা। দুজনের দিকে তাকিয়ে অবশেষে ভেলোকে বলল, বেলা অনেক হয়েছে, 4টি ভাত খেয়ে যেও। ভেলোর হঠাৎ যেন কাণ্ডজ্ঞান ফিরে এলো। ঘড়ি দেখেই ব্যস্ত হয়ে বলল, না না বৌদি, ইস বড্ড দেরি হয়ে গেল, বাড়িতে ভাত নিয়ে বসে আছে, আমি এখন যাই। খিদ্দা, তোমার কিন্তু না গেলেই ভালো। ভেলো চলে যেতেই লীলাবতী প্রশ্ন করলো ক্ষিতিশকে, না গেলেই ভালো মানে? তাহলে ভেলো চলে গেল এবং যাওয়ার আগে বলে গেল যে তোমার এই ক্লাবের যে মিটিং তাতে না যাওয়াটাই ভালো। তখন আবার লীলাবতী তাকে জিজ্ঞাসা করছে, না গেলেই ভালো মানেটা কেন? এই কথাটা বললো জিজ্ঞেস করছে। আজ ক্লাবের একটা মিটিং আছে, ও বলছে সেখানে আমাকে নাকি কেউ কেউ অপমান করবে যাতে ক্লাব ছেড়ে বেরিয়ে যায়। তাহলে তো ভালোই হয়, ক্লাব করে তো কোনোদিন ব্যবসা দেখলে না। আমি মেয়ে মানুষ, আমাকেই কিনা দোকান দেখতে হয়, নেহার ছেলেপুলে নেই, তাই যদি ক্লাব তোমায় তাড়ায় তাহলে আমি বেঁচে যাই। লীলাবতী সিংহ এর উত্তরে বলছে যে যদি তোমায় ক্লাবের লোকেরা তাড়িয়ে দেয় তাহলে আমি বেঁচে যাই, কারণ যে দোকান রয়েছে সেটা তুমি কিছুই দেখাশোনা করো না, আমি মেয়ে মানুষ, আমাকেই দেখতে হয়, যেহেতু নেহার ছেলে মেয়ে নেই তাই আমি এই দোকানটা দেখতে পারি। লীলাবতী রান্নাঘরে ঢুকলো। ক্ষিতিশ বিষণ্ণ চোখে দালানে বসে বিশুর মাথায় আনমনে হাত বোলাতে লাগলো। এই সময় খুশি ঘর থেকে বেরিয়ে এলো। ডন দিয়ে হাই তুলে ধীরে ধীরে সে চামড়ের মতো কালো লেজটি উঠিয়ে রান্নাঘরের দিকে গেল। ক্ষিতিশের দিকে একবার আর চোখে তাকিয়ে। তাহলে আর একটা যে বেড়াল ছিল সেই বেড়ালের নাম হচ্ছে খুশি, এবং সে তখন ওই রান্নাঘরের দিকে গেল। কই এসো, রান্নাঘর থেকে ডাক এলো। লীলাবতী ওকে খাওয়ার জন্য ডাকছে, আর ক্ষিতিশ সিংহ বিষণ্ণ চোখে দালানে ঠেস দিয়ে বসে আছে। ক্ষিতিশ অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে ভাত খেতে বসলো, মানে সে অত্যন্ত গম্ভীর হয়ে গেছে, এইভাবে ভাত খেতে বসলো। খাওয়ার আয়োজন সামান্য, রান্না হয় কুকারে,
প্রায় সবই সেদ্ধ। এটা খরচ, সময় ও শ্রম সংক্ষেপের জন্য নয়। ক্ষিতীশ বিশ্বাস করে বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না, এতে পেটের 12টা বাজিয়ে দেয়। সেই জন্যই বাঙালিরা শরীরে তাগদ পায় না, কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না। খাদ্যপ্রাণ যথাসম্ভব অটুট থাকে, সিদ্ধ করে খেলে এবং সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই খাওয়া উচিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খাওয়ার আয়োজন যেটা বর্ণনা দেওয়া হয়েছে, যে খাওয়ার আয়োজন অত্যন্ত সামান্যই, বেশিরভাগই প্রেসার কুকারে সিদ্ধ করা রান্না। কেন না, ক্ষিতীশ সিংহ কিন্তু এই যে সেদ্ধ করা রান্নার ব্যবস্থা করছে বা এইরকম পদ্ধতিতে সে খাচ্ছে, তার কারণ কিন্তু সময় বাঁচানো, যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, বা শ্রম বাঁচানো, বেশি পরিশ্রমও করতে হবে না, বেশি পয়সাও খরচা লাগবে না, মশলাপাতি কিছু কিনতে হবে না, বেশি তেল লাগবে না, ঝাল লাগবে না, লঙ্কা লাগবে না, এই সমস্ত লাগবে না। সময়, পরিশ্রম বা শ্রম বা খরচ বাঁচানোর জন্য যে এই ধরনের খাবার খাচ্ছে ক্ষিতীশ, তা নয়। ক্ষিতীশ মনে করে যে বাঙালি যে খাবার রয়েছে, যে খাদ্য আমরা খাই, সেগুলোতে কিন্তু শরীর ঠিক মতো বজায় থাকে না, স্বাস্থ্য ঠিক মতো বজায় থাকে না। বাঙালিরা এই কারণে খেলাধুলায় বেশি এগিয়ে যেতে পারে না, বেশি পরিশ্রম তারা করতে পারছে না, কারণ এতে যে আমরা যে খাদ্য খাচ্ছি তাতে পেটের 12টা বাজিয়ে দেয়। যদি আমরা সেদ্ধ খাবার খাই তবেই কিন্তু তার মধ্যে প্রোটিন, ভিটামিন, সবকিছু, খাদ্যগুণ, পুষ্টিগুণ সবকিছু অটুট থাকে। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। সর্ষে বাটা, শুকনো কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, জিরে, ধনে প্রভৃতি বস্তুগুলি রান্নায় ব্যবহারের সুযোগ হারিয়ে তুমুল ঝগড়া এবং 3 দিন অনশন সত্যাগ্রহেও কাজ হয়নি। ক্ষিতীশ তার সিদ্ধান্তে গোয়ারের মতো অটল ছিল। তার এক কথা, শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। অবশেষে লীলাবতী সপ্তাহে 1 দিন সর্ষে ও লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায়, শুধুমাত্র নিজের খাবারের জন্য। ক্ষিতীশ কখনো যোগী বাড়ির নিমন্ত্রণে যায় না। ক্লাবের ছেলে মেয়েদের প্রায়ই শোনায় ডাক্তার রায় বলতেন, বিয়ে বাড়ির একটা নিমন্ত্রণ খাওয়া মানে 1 বছরের আয়ু কমে যাওয়া। বড় খাঁটি কথা বলে গেছেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লীলাবতী কিন্তু প্রথম দিকে কি হয়েছিল না, বিদ্রোহী হয়ে উঠেছিল। কেন না, কোন রকম মশলাপাতি, লঙ্কা, পাঁচফোড়ন, সর্ষে, ধনে, জিরে কিছুই সে ব্যবহার করতে পারছে না রান্নায়, শুধু সেদ্ধ করে এনে খাবার খাচ্ছে। তাহলে সেই রকম খাবারে সে প্রথম দিকে হয়তো অভ্যস্ত ছিল না, সেই জন্য সে বিদ্রোহী হয়ে উঠেছিল। কিন্তু 3 দিন অনশন করেছিল, তুমুল ঝগড়া করেছিল, অনশন সত্যাগ্রহ সবই চলছিল, না খেয়েছিল রাগে লীলাবতী, কিন্তু তাও কিন্তু ওকে টলানো যায়নি ক্ষিতীশ সিংহকে। কারণ সে বলছে শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়, অর্থাৎ শরীরকে সম্পূর্ণভাবে সেই কন্ট্রোল করার কথাই আর কি, যে শরীরকে আমি যেরকম দেব শরীর সেই রকম ভাবেই তৈরি হবে। যার জন্য সে রাজি হয়নি। অবশেষে একটা চুক্তিতে রাজি হয়েছিল সে, যে 1 দিন লীলাবতী নিজের পছন্দ মতো রান্না করবে এবং সেটা সে নিজের জন্যই শুধুমাত্র করবে। কোন রকম নিমন্ত্রণ বাড়ির অনুষ্ঠানে ক্ষিতীশ সিংহ কিন্তু নিমন্ত্রণ রক্ষা করতে যায় না। কেননা সে মনে করে যে নিমন্ত্রণ বাড়ির খাবার খাওয়া মানেই হচ্ছে জীবন থেকে একটা বছরের আয়ু কমে যাওয়া, অর্থাৎ পেটের 12টা বাজিয়ে দেওয়া। আর এখানে ডাক্তার রায় বলতে ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা বলছে, যে কিনা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ও যে ক্ষিতীশ কথা না বলে খাওয়া শেষ করলো। ও যে রাগ করেছে লীলাবতী বুঝতে পেরেছে। বলল, ক্লাব থেকে তাড়াবে কেন, কি দোষ করলে? তা ওই যে প্রথমে বলেছিল যে লীলাবতী, যে ক্লাব থেকে যদি তাড়িয়ে দেয় তাহলে খুব ভালোই হয়, সেই শুনে ক্ষিতীশ রাগ করলো। সেটা বুঝতে পেরে তখন আবার লীলাবতী বলছে যে কেন তোমাকে তাড়িয়ে দেবে। ক্ষিতীশ পাল্টা প্রশ্ন করলো, তুমি এখন আবার দোকানে গেছিলে কেন? গ্রে স্ট্রিটে ট্রাম লাইন ঘেঁষে 1 ফালি
ঘরের দোকানটি নাম প্রজাপতি, আগে নাম ছিল সিনহা টেলারিং। দুটি দর্জিতে জামা প্যান্ট তৈরি করত, আর দেয়াল আলমারিতে ছিল কিছু সিনথেটিক কাপড়। ক্ষিতীশ তখন দোকান চালাতো, দিনে 2 ঘন্টাও দোকানে বসতো না। দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে। তারপর একদিন সে আবিষ্কার করলো আলমারির কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়েছে। দোকানের ভাড়া 4 মাস বাকি এবং লাভের বদলে লোকসান শুরু হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রে স্ট্রিটে এদের দোকান, যে দোকানের নাম হচ্ছে সিনহা টেলারিং, এবং সেই দোকানে আগে কিন্তু ক্ষিতীশ সিংহই বসতো, কিন্তু তাকে কেউ তো 2 ঘন্টার বেশি দোকান দেখাশোনা করতো না। এবং কি করতো না, শুধু দুপুর বেলা ছাড়া বাকি সময় সে জুপিটার ক্লাবে পড়ে থাকতো। এবং তাতে কি হলো, যেহেতু সেই দোকানটা দেখাশোনা করতো না, সেই জন্য দোকানের বেশিরভাগ জামা কাপড় চুরি হয়ে গেল। এবং দোকানে 4 মাস ভাড়া, যে বাড়িওয়ালা যাকে ভাড়া দিত সেই 4 মাস তাকে ভাড়া দিতে পারলো না। এবং তার ফলে তার লাভ তো হলোই না, দোকান থেকে খালি লোকসানই হতে শুরু করলো। তখনই লীলাবতী হস্তক্ষেপ করে দোকানের দায়িত্ব নেয়। তখন এইভাবে তো তাদের চলতে পারে না, তাই জন্য সে সংসারে হাল ধরলো এবং দোকানেরও দায়িত্ব তার স্ত্রী নিল। টেলারিং ডিপ্লোমা পাওয়া 2টি মহিলাকে নিয়ে সে দোকানটিকে ঢেলে সাজায় নিজের গয়না বাঁধা দিয়ে। নিজের গয়নাগুলো বন্ধক দিল, বিক্রি করলো না, বন্ধক দিল, অর্থাৎ সে গয়না বন্ধক দিল যাদের মহাজন তাদের কাছে, এবং সে তার বদলে সে টাকা নিল, এবং পরবর্তীকালে সে যখন টাকা সুদ সমেত ফেরত দেবে মহাজনকে, তখন সে গয়নাটা ফেরত পেয়ে যাবে। তো সেই গয়না বাধা দিয়ে সে টাকা পেল এবং সেই টাকা দিয়ে দোকানটাকে সাজালো। এবং টেলারিং ডিপ্লোমা পাওয়া মানে ওই সেলাইয়ের ডিপ্লোমা করেছে এরকম 2জন মহিলাকে তার দোকানে অ্যাপয়েন্ট করলো। নাম দেয় প্রজাপতি, তার সিনহা টেলারিং নাম বদলে নাম দিল প্রজাপতি। পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি হলো। দোকানে পুরুষ কর্মচারী নেই এবং 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। আগে 3 দিনে ব্লাউজ তৈরি করে দেওয়া হতো, এখন 10 দিনের আগে সম্ভব হয় না। লীলাবতী তার গয়নাগুলি অর্ধেকই ফিরিয়ে এনেছে। তাহলে সেই এখানে আমরা দেখলাম যে যেহেতু লীলাবতী এখানে হস্তক্ষেপ করলো, সেই জন্য আবার দোকানে লাভ হতে শুরু করলো। আর সে আর পুরুষদের জামা কাপড় সে বানায় না, সে বাচ্চাদের আর মেয়েদের জামা কাপড় তৈরি করে। এবং বলছে যে 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলেছে, অর্থাৎ 4 বছরের মধ্যেই তার সমস্ত ক্ষতি মানে লোকসান দূর হয়ে গেছে এবং লাভ হয়েছে, যার জন্য সুদ সমেত যে আসল যে টাকাটা সেটা ফেরত দিয়ে বেশিরভাগ গয়নাই মহাজনের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে আর কি লীলাবতী। এখানে আমরা দেখতে পারি যে লীলাবতীর চারিত্রিক একটা দিক এখানে ফুটে উঠেছে, তার চরিত্রের যে দৃঢ়তা, হ্যাঁ, এবং তার সঙ্গে তার ঝুঁকি নেওয়ার যে একটা মানে একটা সাহস, যে সে তো দোকান নাও চালাতে পারতো কিন্তু নিজের গয়নাগুলো বন্ধক দিয়ে দিল, কিন্তু ঝুঁকি নিয়ে কিন্তু সেই কাজটা এগিয়ে গিয়েও কিন্তু সেই সাহসের সঙ্গে সেই আবার দোকানটাকে পুনরুদ্ধার করতে পেরেছে। এবং তার চারিত্রিক দৃঢ়তা এবং তার যে কতটা ব্যবসায়িক বুদ্ধি, সেই বুদ্ধিরও পরিচয় এখানে পাওয়া যায়। এখন তো আর জায়গায় কুলোয় না, তাই বড় ঘর খুঁজছি। হাতিবাগানের মোড়ে একটা খোঁজ পাওয়া গেছে, আমাদেরই এক খদ্দেরের বাড়ি। বাড়ির গিন্নি এসেছিল মেয়ের ফ্রক করাতে, তাই গেছিলাম কথা বলতে। লীলাবতী এঁটো থালাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখতে মাখতে বলল। তাহলে আমরা দেখছি যে এত ছোট দোকানে আর তার কুলোচ্ছে না, কারণ তার তো জিনিসপত্র অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেশি বেশি অর্ডার আসছে, যার জন্য আগে 3 দিনে সে তৈরি করে ব্লাউজ দিয়ে দিত, এখন 7 দিনের আগে ব্লাউজ তৈরি করতে পারছে না, 10 দিনের আগে সে ব্লাউজের ডেলিভারি দিতে পারছে না। আর সে হাতিবাগানের মোড়ে একটা বড় ঘর দেখতে গেছে এবং যে বাড়ির মালিক সে তার মেয়ের জামা বানাতে এখানে এসেছিল এবং তাই তার সঙ্গে কথা বলতে সে ওখানে গিয়েছিল লীলাবতী। এবং তারপরে লীলাবতী ক্ষিতীশের যে মানে এঁটো যে থালাটা, সেই এঁটো থালাতেই সে ভাত ডাল মেখে খেতে বসলো। ক্ষিতীশের প্রবল আপত্তি ছিল তার থালায়
তার খাওয়া থালায় লীলাবতীর ভাত খাওয়ায়। হ্যাঁ, তাহলে তার এঁটো থালায় যে লীলাবতী খাচ্ছে ভাত, তাতে কিন্তু ক্ষিতীশের খুব বেশি আপত্তি ছিল। আনহাইজেনিক এইসব কুসংস্কারেই বাঙালি যাত্রা গোল্লায় গেছে। তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ক্ষিতীশ সিংহ কিন্তু গোয়ার বা জেদি এই ধরনের হতে পারে, কিন্তু খুবই মানে আধুনিক মনস্ক, যার জন্য সে কিন্তু এই রকম কাজটা খুবই আনহাইজেনিক বলেছে, মানে খুবই একেবারে মানে উচিত নয়। এই সব কুসংস্কারই বাঙালিতে, মানে এটা একটা কুসংস্কার যে স্বামীর পাতে তখনকার দিনে স্ত্রীরা এঁটো পাতেই খেতে বসে যেত, সেটাকে কুসংস্কার বলছেন এবং বলছে যে তার জন্যই বাঙালি যাত্রা গোল্লায় গেল। এই বলে ক্ষিতীশ তর্ক শুরু করেছিল, কিন্তু লীলাবতী যখন অতিরিক্ত ঠান্ডা স্বরে বলল, এটা আমার ব্যাপার, মাথা ঘামিও না, তখন মুহূর্তে বুঝে যায় যে আর কথা বাড়ালে তাকেই গোল্লায় যেতে হবে। তবে ক্ষিতীশ তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে লীলাবতীর খাওয়ার সময়, তাই কখনোই সে সামনে থাকে না। লীলাবতী মানে এই কাজটাকে সে কখনোই মেনে নিতেও পারেনি, যেহেতু লীলাবতী তাকে ঠান্ডা গলায় বলেছে যে এটা আমার ব্যাপার, এতে তুমি মাথা গলাবে না। তাই জন্য সে হয়তো আর সাহস করে তর্ক করতে পারেনি, কিন্তু সে মনে মনে এই কাজটাকে কিন্তু মেনেও নেয়নি। যার জন্য খুবই মানে সে কি করছে, লীলাবতী যখন খায় তখন ও সেখানে থাকেও না, সে মনে মনে নিজের মতো করেই প্রতিবাদ জানায়। শোবার ঘরের দেওয়ালে ক্ষিতীশের বাবা মা ধ্যানমগ্ন মহাদেব, কুরুক্ষেত্রে অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিনে থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন সোলান্ডার ও ভিক্টি স্ট্যান্ডে 2 হাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো। তাহলে তার এবার ঘরের একটু বর্ণনা দেওয়া হচ্ছে। সেখানে কার কার ছবি রয়েছে না, ক্ষিতীশের বাবা মার ছবি, মহাদেবের ছবি, কুরুক্ষেত্রে অর্জুনের সারথী শ্রীকৃষ্ণের ছবি, ম্যাগাজিন থেকে কে, আর যেটা বাঙালিদের ঘরে সাধারণত থাকে না, কিন্তু সেই যে একজন সাঁতারু, মানে সে যে একজন সাঁতারের প্রশিক্ষক, সেই জন্য তার ঘরে রয়েছে কি না, ম্যাগাজিন থেকে কেটে 2টো ছবি সে সংগ্রহ করে দেয়ালে টাঙিয়ে রেখেছে। সে কার কার ছবি না, মেডেল গলায় ডন সোলান্ডার আর ভিক্টি স্ট্যান্ড জানো, যেখানে 1st, 2nd, 3rd যে স্ট্যান্ডে দাঁড়ায়, সেই স্ট্যান্ডে 2 হাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো। এই দুজনেই হচ্ছে বিখ্যাত সাঁতারু। এছাড়া আছে সাধারণত যা থাকে খাট, আলমারি, বাক্স, আলনা এবং টুকিটাকি সাংসারিক জিনিস। পাশের ঘরে বই, ম্যাগাজিন, একটা তক্তপোষ এবং তার নিচে ট্রেনিং এর জন্য রবারের দড়ি, স্প্রিং, লোহা ছাড়া আর কিছুই নেই। তাহলে এই যে তক্তপোষটা জানো, তক্তপোষ হচ্ছে খাট আর বই, ম্যাগাজিন এই সমস্ত রয়েছে, আর ট্রেনিং এর কিছু জিনিসপত্র এখানে রয়েছে। এই ঘরে ক্ষিতীশ দুপুরে 1 ঘন্টা ঘুমায়। পাখা নেই, বিছানা নেই। তার মতে চ্যাম্পিয়ন হতে গেলে শুধু শিষ্যকেই নয়, গুরুকেও কঠোর জীবন যাপন করতে হবে। সেই জন্য সে মনে করে যে চ্যাম্পিয়ন হতে গেলে শুধু শিষ্যকে নয়, গুরুকেও খুবই কৃচ্ছ সাধন করতে হবে, বা গুরুকেও খুবই মানে কষ্ট সাধন করতে হবে। অবশ্য তার কোনো শিষ্য নেই, তার তো কোনো শিষ্যই নেই, কিন্তু তবুও সে এমন একটা ঘরে শুচ্ছে যেখানে পাখা নেই, কোনো বিছানা নেই, কিছুই নেই, কারণ সেটা কঠোর মানে কষ্ট কৃচ্ছ সাধন করছে আর কি, তার কঠোর জীবন যাপন করছে। তক্তাপোষে শুয়ে চোখ বুজে ক্ষিতীশ দীর্ঘশ্বাস ফেলল, শিষ্য কোথায়? কিন্তু তার তো কোনো শিষ্যই নেই, সে একগুঁয়ে, সে জেদি, সেই জন্যই লোকে কিন্তু তাকে কেউ পছন্দ করতো না। কিন্তু যে কথাটা সে বলতো সেটা কিন্তু মানে একদমই খাঁটি কথা, যে মানে যাতে সাঁতারুদের উন্নতি হয় সেই কথাই তারা বলতো, কিন্তু সেই মানে সত্যি কথা সকলের পছন্দ হতো না আর কি। ঘুম আসার ঠিক আগের মুহূর্তে ক্ষিতীশের আবছায়া চেতনায়
ফুটে উঠল লম্বা দুটো হাত, বৈঠার মতো গঙ্গার জলে উঠছে আর পড়ছে। মিলিয়ে গিয়ে নতুন আর একটা ছবি সে দেখলো, ফনা তোলা কেউটের মতো হিলহিলে কাদায় ল্যাপা সরু একটা দেহ, লম্বা লম্বা হাত এলো পাথারি ডাইনে বায়ে ঘোরাচ্ছে। ফাইট কোনি ফাইট। তাহলে সেই কোনির যে ছবিটা সেই গঙ্গার ধারে দেখেছিল, সেই চিত্রই যেন তার ঘুমের মধ্যে সে মনে আসতে লাগলো, যে একটা হিলহিলে সরু সাপের মতো দেহ, আর সে কি করছে, কেউটে সাপের মতো হিলিলে কাদায় ল্যাপা সরু একটা দেহ, লম্বা লম্বা হাত এলো পাথারি ডাইনে বায়ে ঘোরাচ্ছিল। যখন সে ছেলেদের সঙ্গে লড়াই করছিল তখন যেটা সেই ছবিটাও মনে আসছিল, তখন চারিপাশ থেকে সকলে কোনি ফাইট কোনি ফাইট যে বলছিল সেটাও তার মনে আসছিল। আর তার আগে সে যখন সাঁতার কাটছিল সেই দৃশ্যটাও মনে আসছিল ক্ষিতীশের। ঘুমিয়ে পড়ার আগে ক্ষিতি সকারণেই অস্ফুটে উচ্চারণ করলো কোনি। সম্ভবত নামটা তার ভালো লেগেছে, তাহলে ঘুমিয়ে পড়ার আগে ওর নামটাই সে উচ্চারণ করছে অস্ফুটে। তাহলে এই যে পর্ব, এই পর্বের মধ্যে আমরা দেখলাম যে সাঁতারের প্রশিক্ষক ক্ষিতি সিংহ এবং তার স্ত্রী লীলাবতী সিংহ, এদের দুজনের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য। আর লীলাবতী সিংহের কি কি মানে সাংসারিক জীবন চিত্রের যে ছবি, তাদের বাড়ির বর্ণনা, আর লীলাবতীর যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন তার হাত ধোয়া, অতিরিক্ত বেশি জল খরচা করা, তারপরে কিন্তু তার মানে ঝুঁকি নেওয়ার যে সাহস রয়েছে, তার ব্যবসায়িক বুদ্ধি রয়েছে, হ্যাঁ, তার সে মেয়ে হয়েও একটা দোকানকে দাঁড় করিয়েছে, তার চারিত্রিক দৃঢ়তা রয়েছে, বেড়াল পোষার শখ, এই সমস্তগুলো আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এইখানে আমরা দেখতে পাচ্ছি ভেলোর সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। সে হচ্ছে ক্ষিতীশের সাকরেদ এবং তার নিঃস্বার্থ ভালোবাসার পরিচয় ক্ষিতীশের প্রতি, সেটা আমরা পরবর্তীকালে দেখব। আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ক্ষিতীশের প্রতি তার ক্লাবের সকলেই তার প্রতি একটা মানে বিরূপ মনোভাব, সকলেই প্রায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাকে ক্লাব, তার যে পদটা সেই পদটা কিন্তু হরিচরণ নিয়ে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আর কি হচ্ছে যে তার প্রতি সকল সদস্যরই একটা মনে ক্ষোভ ক্ষিতীশের প্রতি, এবং তার যে ব্যবহার, তার জন্য মানে সে যে একগুয়ে, সে জেদি, সেজন্য কেউই তাকে পছন্দ করে না ঠিক মতো। এই সমস্তই আমরা এই দ্বিতীয় পর্ব থেকে জানতে পারছি। তো এখানেই শেষ হলো দ্বিতীয় পর্ব। আশা করি তোমরা সকলে এটা ভালো লেগেছে গল্পটা। এর পরবর্তীকালে যে আমি ভিডিও আনবো সেই ভিডিওতে আমি এই পর্বেরই কিছু কোশ্চেন আনসার নিয়ে হাজির হব। তোমরা সেই ভিডিওর অপেক্ষায় থাকো। সকলে খুব ভালো থেকো।